নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। শুরু করছি ওয়ার্ল্ড বেঙ্গল থিংস টুডে। আজকের এই বাংলা কি ভাবছে যখন আমরা আলোচনা করব, ঠিক তার আগে অনুষ্ঠানের আলোচনা আলোচ্য বিষয়বস্তু নিয়ে যখন আসব, তার আগে শুরুতেই আপনাদের একটা গান শোনাই। কঠিন অঙ্ক কি কঠিন, অঙ্ক কি কঠিন, অঙ্ক কি কঠিন। অঙ্ক কি কঠিন? সত্যিই কি অঙ্কটা কঠিন? কারণ যদি আমরা আগামী 2024-এর নির্বাচন নিয়ে ফোকাস করি, কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে গোটা দেশে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে একদিকে তৃণমূল কংগ্রেস বিজেপি বা অন্যান্য বিরোধীরা সোচ্চার হয়েছে শুধুমাত্র নির্দিষ্ট কিছু বিষয়ের উপর কেন্দ্র করে। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক কংগ্রেসের বিরোধিতা করা, যেখানে বিজেপি বিরোধী জোট গঠন করতে গিয়ে কংগ্রেসের সঙ্গে এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষায় যেখানে সম্পর্ক ভালো ছিল, শীতে সেই সম্পর্ক কেন এভাবে বদলে গেল, এই প্রশ্ন উঠছে। সেখানে দাঁড়িয়ে আবারও এই প্রশ্নটা উঠছে যে বিরোধীরাই প্রশ্ন তুলছে যে কোথাও মোদির হাত শক্ত করছেন না তো মমতা বন্দ্যোপাধ্যায়? কোথাও বিষয়টি গট আপ নয় তো, সেটিং নয় তো? এই প্রশ্ন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। কারণ কংগ্রেস যেটা বারবার অভিযোগ করছে যে বিজেপি বিরোধী জোট গড়ার ক্ষেত্রে সকলকে একসঙ্গে দরকার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেতৃত্ব তিনি মানতে চাইছেন না। এখানে দাঁড়িয়ে এই প্রশ্ন বারবার উঠছে যে কেন তৃণমূল দূরত্ব রাখছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাফল্য, সেই সাফল্যকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কংগ্রেসের নেতৃত্ব কোথায়, কংগ্রেস লড়াই করছে কোথায়, কোথায় ইউপিএ? তাহলে কেন আমরা আগে আসবো না, কেন আমরা নেতৃত্ব দেব না? এই লড়াইয়ের যখন শুরু হয়ে গিয়েছে, প্রশ্ন উঠছে, শুরুতে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ প্রসঙ্গে ঠিক কি বললেন। क्या यूपीए? अभी यूपीए नहीं है। यूपीए क्या है? क्लियर करेगा बैठ के। ইউপিএ শরিককে পাশে দাঁড় করিয়ে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য রেখেছেন। অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন শোনাবো। এই মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করব, 2012 সালে এই ইউপিতে আপনার 6টা মন্ত্রী ছিল, তখন তো ইউপিএকে ভালো লেগেছিল? মনে করে দেখুন 2012 সালে যখন রেজিগনেশন দিলেন আপনি 21টা এই এমপি নিয়ে, তখন এই সরকারকে ভাঙার পরিকল্পনা করলেন। কয়লা পাচার, গরু পাচারের টাকা রাখতে যারা বিদেশে যায় তাদের তালিকাটা মধ্যে কারা কারা পড়ে সবাই জানে। সেই তালিকা মোদির চোখে যেন না পড়ে তার জন্য মোদির দালালি করছেন। আমরা শোনালাম। আরও একবার তৃণমূল কংগ্রেসের পাল্টা একটা রিপ্লাই বা উত্তর দিয়েছে। কি বলছেন ডেরেক ওব্রায়ান, শোনাবো। UPA was a model setup. It was not a pre-poll alliance. It was set up for governance. The governance is over in 2014. The situation অনেক চেঞ্জ হয়ে গেছে। UPA বলে কিছু নেই, তার মানে একদম ফ্রেশ স্টার্ট করতে হবে। There could be collective leadership. With all humility I say, the facts are there. Smell the coffee. ইউপিএ শেষ হয়ে গিয়েছে, ফ্রেশ স্টার্ট করতে হবে, এখানেই কংগ্রেস প্রশ্ন তুলছে। তাহলে কি এবার ইউপিএ ভাঙানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস? আমরা এই নিয়ে আলোচনা করব। কোথাও কি গট আপ বা সেটিং, মোদির হাত শক্ত করার চেষ্টা করছেন মমতা, এমনটা কেন বলছে কংগ্রেস? আলোচনা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পাল, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র বিশ্বজিৎ দেব, রয়েছেন সিপিএম নেতা তাপস সিনহা, আপনাকেও স্বাগত। বিশ্বজিৎবাবু আপনাকেও। রয়েছেন কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস মৈত্র, প্রবীণ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক। আমি শুরুতে একটুখানি তৃণমূল কংগ্রেসের কাছে যাব, যে গোটা বিষয়টা এখনো পর্যন্ত যে ধরনের আপনাদের কর্মসূচি আমরা দেখতে পেয়েছি, সেটা গোয়া হোক, হরিয়ানা হোক, মণিপুর হোক, সব ক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেসের বিরোধিতা এই মুহূর্তে সবচেয়ে বেশি। কংগ্রেসকে ভাঙানোর চেষ্টা আপনারা করেছেন, কংগ্রেস নেতারা আপনাদের দলে এসেছে। বিজেপি বিরোধিতা করতে গিয়ে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কেন বারবার কংগ্রেসকে আপনারা অস্বীকার করছেন? না, সমস্যাটা হচ্ছে, দেখুন, আমরা বিগত 7.5 বছর ধরে একটা জিনিস দেখতে পাচ্ছি খুব পরিষ্কারভাবে, যে দেশের মানুষ কিন্তু বিজেপি বিরোধী একটা জোট চাইছে, বিজেপি বিরোধী একটা শক্ত নেতৃত্ব চাইছে, বিজেপি বিরোধী একটা যোগ্য নেতৃত্ব চাইছে, যেই জায়গায় কংগ্রেস বারবার ব্যর্থ। তো এই ব্যর্থতাটা আমরা তো মেনে নিতে পারি না। আমাদেরকে দেখতে হবে যে আগামী দিনে বিজেপি বিরোধিতার জন্য
যত রকমের সম্ভাবনার দরজা সব খুলে রাখতে হবে এবং যারা লাইক মাইন্ডেড পার্টি, যারা চাইছে সত্যিকারের বিজেপি বিরোধিতা, তাদেরকে নিয়ে একসাথে আমাদেরকে জোট মানে আপনি কি করতে কোনো হবে। মনে করেন কংগ্রেস এবার বিজেপি নইলে বিরোধিতা চাইছে না? কারা আসছে আর কারা আসছে না আমাদের দলের, এক মিনিট কথাটা শেষ না, কংগ্রেস ব্যর্থ। আমি কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা আমি জানার চেষ্টা করছি। আমি বলেছি গত 7.5 বছরে কংগ্রেস ব্যর্থ, তারা পেরে উঠছে না, তারা এখন অবধি তারা না দেখতে বিশ্বজিৎ বাবু, আমার একটা প্রশ্ন রয়েছে এক্ষেত্রে, বুঝতে পেরেছি এই বক্তব্য তো আপনার নেতারা রাখছেন। আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে সরাসরি, যে কোথাও কি আপনারা এজন্য কংগ্রেসের বিরোধিতা করছেন যে কংগ্রেস ব্যর্থ, নেতৃত্ব দিতে ব্যর্থ, নাকি আপনারা এটাও চান না যে কংগ্রেস কোথাও কোনোভাবে শক্তিশালী হোক? এটাও আপনারা চান না? এটাও কি সত্যি আপনারা চান না? দেখুন যেই দলের এক একটা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি, এবারে কারা শক্তিশালী হবে কারা শক্তিশালী হবে না তার বিচার কিন্তু একটা রাজনৈতিক দল করতে পারে না, তার বিচার করবে মানুষ, তার বিচার করবে জনগণ। তারা তাদের অ্যাক্টিভিটিস রাখছে, আমরাও আমাদের অ্যাক্টিভিটিস। না তাহলে কংগ্রেস শক্তিশালী হলে আপনাদের সমস্যাটা কোথায়? কেন তার বিরোধিতা করছেন? তাহলে বিজেপি বিরোধী জোটে কংগ্রেস শক্তিশালী হলে তো আপনাদেরই ফায়দা। আমি আবার একটা কথা বলছি যে কংগ্রেস ব্যর্থ না, আপনাকে একটা এই মুহূর্তে একটা টুইট দেখাই, প্লিজ আপনাকে একটা টুইট দেখাই। বিশ্বজিৎ বাবু, আপনারা গোয়াতে গিয়েছিলেন, সেখানে বিজয় সরদেশাই ফরওয়ার্ড পার্টির নেতা আপনাদের সঙ্গে কথা বলেছিলেন। ফাইনালি রাহুল গান্ধী যখন সেখানে গেলেন, তিনি অলমোস্ট জোট তার সঙ্গে তিনি কথা বলে প্রায় কনফার্ম করে দিয়েছেন। তারপরে দেখুন আপনাদের এআইটিসি গোয়ার টুইটটা একটু প্লিজ দেখবেন, সেখানে কি বলা হয়েছে। এআইটিসি গোয়া টুইট করে বলেছে বিজয় সরদেশাই একজন গদ্দার, বিজয় সরদেশাই একজন গদ্দার। তা থেকে পরিষ্কার আপনারা চাইছেন যে কংগ্রেসও কোনোভাবে যাতে এক্ষেত্রে তারা শক্তিশালী না হোক, তাতে তো পরিষ্কার। দেখুন এই বিজয় সরদেশাই তার যখন রাহুল গান্ধীর সঙ্গে ছবি নিয়ে দিয়েছেন, রাজনৈতিক দল বলুন প্লিজ। আমরা একটা রাজনৈতিক দল, আমরা ডেফিনেটলি চাইবো যে আমাদের দল শক্তিশালী হোক এবং সেটা সারা ভারতবর্ষে আমরা ছড়িয়ে দিতে আমরা চাইবো, কারণ আমরা একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, সেটা এবং সে সর্বভারতীয় স্বীকৃতি আমাদের আছে। কিন্তু আজকে কংগ্রেসকে আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে, এবং সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে যে কংগ্রেস সার্বিকভাবে ব্যর্থ এবং একটা পরিবারের দিকে টোটাল ক্ষমতাটা কুক্ষিগত করে তারা কিন্তু বেশ, এই কথা পরিষ্কার বুঝতে পেরেছি বিশ্বজিৎ বাবু, আপনার কাছে আমি আসবো। কিন্তু আপনারা এক্ষেত্রে শক্তিশালী নিজেরা হওয়ার চেষ্টা করছেন, কিন্তু উত্তরপ্রদেশে সেই চেষ্টা আপনারা করছেন না। উত্তরপ্রদেশে আপনাদের সমীকরণ সেক্ষেত্রে আলাদা, আপনারা বলছেন যে না, সেক্ষেত্রে আপনারা বিরোধীদের ঘর ভাঙবেন না। আমি আসবো কংগ্রেসের কাছে, কি বলবেন চন্দ্রবাবু? আসছি, আমি আপনার কাছে আসবো। দেখো কুণাল, তোমার প্রত্যেকটা শব্দের মধ্যে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস, ভারতবর্ষের তৃণমূল কংগ্রেস হয়ে ওঠার চেষ্টা অ্যাট দ্য এক্সপেন্স অফ কংগ্রেস, এই প্রচেষ্টা সার্বিকভাবে প্রমাণিত। এবং শুধু তাই না, এখানে এটাই প্রমাণিত, কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে ভারতীয় জনতা পার্টি সুবিধা করে দিচ্ছে। দেখো, এটা আজকে যে প্রকাশ্যে যেভাবেই আলোচনা করো, বাস্তব ক্ষেত্রে ব্যাপারটা তাই। এবং প্রত্যেকটা রাজ্যে কে কেপাবেল নন। আজকে যদি মহারাষ্ট্রের কথা ভাবো কংগ্রেস, আজকে যদি তুমি ছত্তিশগড়ের কথা ভাবো কংগ্রেস, আজকে যদি পাঞ্জাবের কথা ভাবো, ঠিক কথা। আমি একটা চন্দ্রবাবু, আমি বলছি এটা ঠিক যে 250টার বেশি সিটে আপনারা বিজেপির সঙ্গে এই মুহূর্তে বিরোধিতা করছেন। আমি জানি, কিন্তু তার সাথে এটাও তো প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাফল্য দেখেছে, আজকে আপনি দেখুন প্রশান্ত কিশোর তিনি টুইটে পরিষ্কার যেটা দাবি করেছেন, সেখানে তিনি বলছেন গত 10 বছরে 90% ভোট হেরেছে কংগ্রেস। এটা তো বাস্তব। আমি তোমাকে পরিষ্কারভাবে যে কথাটা বলি, আমি তোমাকে যার জন্য রাজ্যের পরিসংখ্যান দিলাম, সেই রেসপেক্টে তুমি দেখো, তাহলে বুঝতে পারবে যে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে যে উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার স্টেটমেন্ট দিচ্ছেন, সেটা পশ্চিমবাংলা কেন্দ্রিক। কোথায় দাঁড়িয়ে আছে আজকে কেন্দ্রীয়ভাবে, তুমি এটা ভাবো, পার্লামেন্টকে ঘিরে ভাবো, এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের কটা সিট, এবং সাধারণভাবে মানুষ মনে করছে যে পশ্চিমবাংলার সব কটা সিট তৃণমূল নিয়ে গেল। এমন ঝড় মমতা তৃণমূলের সাফল্যকে তো আমি অস্বীকার করতে পারেন না। তাতেও 42 এ রাজ্যে তৃণমূল বলছে, তাহলে এ রাজ্যে যখন আপনারা তৃণমূলের সরাসরি বিরোধিতা করছেন, তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন, গোয়ায় তৃণমূল কংগ্রেস যখন লড়াই করার চেষ্টা করছে, তখন কেন আপনারা? খুব স্বাভাবিক, এটাই খুব স্বাভাবিক। কারণ ভারতবর্ষের রাজনীতিতে তুমি যদি শক্তিটা দেখো, গতকালকে একটা স্টেটমেন্ট ইউপিএ কে অস্বীকার করা, এবং প্রতিটা দিন তুমি দেখো
ওই মোড়কগুলো খুলছে, একটা একটা করে খুলছে। আমরা চাই উন্মোচিত হোক। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস তার সাথে হিসেবে তৃণমূল ছিল। খুব স্বাভাবিক অর্থে সারা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস তার বিস্তার, তাকে চ্যালেঞ্জ করা যায় না। আপনাদের আমি তাকে সরাসরি challenge প্রশ্নে করা যাবো যাবে না। মণিকাঞ্চন পালের কাছে যাওয়ার আগে উদ্দেশ্যটা কি বলে আপনারা মনে করছেন? এখানে উদ্দেশ্যটা খুব স্বাভাবিক, এখানে কি পরিষ্কার উদ্দেশ্য? সাধারণ মানুষের উদ্দেশ্য। আমি কংগ্রেস মুখপাত্র হিসেবে যে উদ্দেশ্যটা বলবো, তুমি সাধারণ মানুষকে জিজ্ঞাসা না, করো। কি উদ্দেশ্য? আপনি বলুন। এনি উইল সে বিজেপিকে সুবিধা করে দেওয়ার একটা বেশ। নির্দিষ্ট চক্রান্ত মণিকাঞ্চন করছে। পাল। নির্দিষ্ট চক্রান্ত। আপনাদের সুবিধা করার চেষ্টা করছেন মমতা আচ্ছা, বন্দ্যোপাধ্যায়। এখানে একটা প্রশ্ন তখন থেকে তুমি করে যাচ্ছ যে তৃণমূল কংগ্রেস ভাঙছে, তাই তো? আচ্ছা, এটা কি প্রথমবার হয়েছে? তৃণমূল কংগ্রেসটা তো তৈরিই হয়েছে কংগ্রেস ভেঙে, এটা নতুন কি? কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস ভাঙবে, এটা তো স্বাভাবিক, নাম্বার ওয়ান। নাম্বার টু, চন্দনদা যেটা বললেন যে কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে কিচ্ছু করতে পারবে না, কংগ্রেসের বিরুদ্ধে গিয়েই তো মমতা ব্যানার্জি এমপি থেকে সিএম হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে, কংগ্রেস ভেঙে যদি টিএমসি তৈরি না হতো, আজকে যদি কংগ্রেসেই থাকতো, তাহলে মমতা ব্যানার্জি হয়তো সেখানে আসতে পারতেন না। তৈরি হয়েছে না, দুটোই তো বাস্তব ইতিহাস, সবাই জানে। সুতরাং এইসব কোশ্চেনগুলো হচ্ছে একদম লোককে অন্য দিকে, এক মিনিট কোনো দিকে ডাইভার্ট করে দেওয়া, এক মিনিট ডাইভার্ট করে দেওয়ার একটা চক্রান্ত। আমি এটা বলতে চাই, মমতা ব্যানার্জি এমন একজন মহিলা যিনি নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু ভাবেন না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আজকে মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে উঠেছে, কংগ্রেসের এমপি ছিল, কংগ্রেসের মেম্বার ছিল, যখন কেউ দাঁড়াতে পারেনি সোমনাথ চ্যাটার্জি। আমার প্রসঙ্গটা এটা, সরাসরি মণিকাঞ্চন দা, আজকে যে ছবিটা উঠে আসছে, বিরোধীরা যেটা বলছে যে এই ছবি তো পরিষ্কার নরেন্দ্র মোদীর ব্যাটল গ্রাউন্ড। না, আমি তো দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। না কোনো সেক্ষেত্রে আপনাদের না, আমি একটা পরিষ্কার কথা বলছি মণিকাঞ্চন দা, একটা পরিষ্কার কথা, আপনাদের সুবিধে অর নট সেটা দিন, আপনাদের সাথে কোনো সেটিং বিষয় নেই। সুবিধে 2019 রাজনৈতিক ফায়দা হবে কি হবে না, মমতা ব্যানার্জি যাই করুক 42-এর বাইরে যেতে পারবে না, তো সুবিধা অসুবিধার কি আছে? বেশ, আমি আসবো আর একটু সময় আসুক, আরো আলোচনা করবো। আমি একটুখানি সিপিআইএম এর কাছে আসি। চন্দনবাবু, কোথাও এই যে বলছেন যেখানে, সেখানে দাঁড়িয়ে আপনারা কি বলছেন? আপনাদের এক্ষেত্রে তো শরিক এ রাজ্যে, আপনারা ভোট শরিক, আপনারা নির্বাচনী লড়াই করছেন, সেক্ষেত্রে তাপসবাবু এই মমতা মোদী সেটিং, এটা আপনারা কেন বলছেন? কুণাল, দেখো, আমি প্রথমে যেটা বলতে চাই, প্রথমে আজকে প্যানেলে যে সমস্ত অতিথিরা আছেন তাদের সবাইকে একটা বিষয়ে শুধু মূল্যায়ন করতে বলবো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ মাশরুম অ্যান্ড আমব্রেল্লা। মাশরুম অ্যান্ড আমব্রেল্লা, ছাতা এবং ছত্রাকের পার্থক্য কোথায়? তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল, রাজ্যের দল, যতই চিৎকার করে সর্বভারতীয় দল দাবি করুক। আচ্ছা, তুমি ভেবে দেখো তো, আমাদের ওড়িশায় যে সরকারটা চলছে, কত বছর ধরে নবীন পট্টনায়ক কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার জন্য লাভঝাপ করছে না। এই রাজ্যে 3টে থেকে 77টা এমএলএ বিজেপির বৃদ্ধি হলো মমতা ব্যানার্জির জমানায়। বিজেপিকে সম্পূর্ণ অক্সিজেন দিয়েছে মমতা, আর সেই জায়গায় কেরালার পিনারাই বিজয়ন বিজেপিকে নিশ্চিহ্ন করে দিল। তাহলে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা ব্যানার্জি সর্বভারতীয় ক্ষেত্রে আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করছি, উনি আজকে ইউপিএ কে অস্বীকার করছেন, এটা ঠিকই এনডিএর সঙ্গে। তাহলে তো এই রাজ্যে আপনারাও মমতার বিরুদ্ধে লড়াই করছেন, তাহলে বিধানসভা নির্বাচনে তো আপনাদের মমতার হাত ধরে বিজেপির বিরোধিতা করা উচিত ছিল নাকি? হ্যাঁ, লড়াই হবে, কারণ মমতা কোথায় লড়াই হবে? মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী দেশ জুড়ে যে লড়াইটা হচ্ছে, সেই লড়াইয়ে জোটটাকে ভাঙছে মমতা ব্যানার্জি। বিজেপি বিরোধী জোট যেটা আমরা করছি, আচ্ছা, সর্বভারতীয় ক্ষেত্রে জাতীয় কংগ্রেস একটা ছাতা, আমব্রেল্লা, তার নিচে আঞ্চলিক দলগুলো। মানে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে আপনারা রাজি আছেন সর্বভারতীয় ক্ষেত্রে? যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা জোট তৈরি করেন, না আমার একটা পরিষ্কার কথা আসুন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটা জোট তৈরি করেন, সেখানে কি আপনারা আসবেন? সর্বভারতীয় ক্ষেত্রে মমতা ব্যানার্জি কোথাও, সর্বভারতীয় ক্ষেত্রে মমতা ব্যানার্জিকে আগে ঠিক করতে হবে উনি বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন না বিজেপি বিরোধী জোটের বিরুদ্ধে লড়াই করবেন। এই সময়কালের মধ্যে মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি ক্ষতি করছে কংগ্রেসকে ভাঙছে, আর সিপিআইএম এর এখনো 1500-র বেশি পার্টি অফিস দখল করে রেখেছেন। ফলে সিপিআইএম বিজেপির বিরুদ্ধে লড়াই, এই প্রশ্ন কেউ করতে পারবে না কিভাবে আমরা গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। আজকে ত্রিপুরাতে মিডিয়াতে একটা ভুল ব্রেকিং হয়ে গেল, পৌরসভা এবং কর্পোরেশন নির্বাচনে তৃণমূল নাকি 2য় স্থানে উঠে এসেছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলে দিল তৃণমূল 3য় স্থানে আছে, ওখানে আমরা বাম ফ্রন্ট, একা সিপিআইএম, ওখানে আমরা 2য় স্থানে। প্রকৃতপক্ষে ত্রিপুরাতে প্রধান বিরোধী দল কিন্তু বামেরা, সিপিআইএম এবং বাম ফ্রন্ট। আসবো আমি বুঝতে পেরেছি আপনার প্রসঙ্গটা, কিন্তু এখানে একটা অন্য প্রশ্ন উঠে আসছে আমার এক্ষেত্রে যে আলোচনা, এই আলোচনা আরেকটা বিষয় আছে যে দিক থেকে অস্বীকার করার জায়গা নেই।
এক তো ঠিক এদিকটা নিয়ে আলোচনা আমরা করছি, কিন্তু আরও একটা দিক রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্লামেন্টে তৃণমূলের ভূমিকা বিভিন্ন সময় বিভিন্ন রকম। আমরা গোয়ার ছবি আপনাদের দেখালাম, আমরা যদি দেখি যে মুম্বাইয়ে গিয়ে সেখানে শরদ পাওয়ার বা শিবসেনা তারা কিন্তু কোথাও কংগ্রেসকে ছেড়ে জোট গড়ার কথা বলেনি। হতে পারে তারা নিউ প্ল্যাটফর্মের কথা বলছেন, কোথাও কি তৃণমূল কংগ্রেস এই বিরোধিতার জায়গা তৈরি করতে গিয়ে একা নেতৃত্ব দেওয়ার কথা ভাবতে গিয়ে একা হয়ে পড়ছে? এই প্রশ্নটা কিন্তু একটা বড়ভাবে উঠে আসছে। রাজনীতির মারপ্যাচ, রাজনীতির অঙ্ক বড়ই কঠিন। কোথাও কি নেতা হতে গিয়ে আসলে বিরোধী শিবিরে ক্রমশ একলা হয়ে যাচ্ছে ঘাসফুল? এই প্রশ্ন উঠছে, একটি রিপোর্ট। রাজ্যপাল আসতে গেলেও এখনো সারা দেশের নিরিখে প্রধান বিরোধী দল কংগ্রেস। অন্তত 120টি লোকসভা আসনে সরাসরি হাত বদলের লড়াই। তারপরেও তৃণমূলের সাম্প্রতিক আচরণ দেখে মনে হচ্ছে বিজেপি বিরোধী জোটে কংগ্রেসকে পিছনের সারিতে পাঠিয়ে দিতে চায় তারা। বুধবার মুম্বাইয়ে তৃণমূল নেত্রীর মন্তব্য সেই দিকেই ইঙ্গিত করছে নাকি? রাজনৈতিক মহলের মতে ইউপিএ নেতৃত্ব স্বাভাবিকভাবেই কংগ্রেসের হাতে, আর সেই কারণেই 2004 সালে তৈরি হওয়া জোটকে অস্বীকার করেছেন তৃণমূল নেত্রী। বাস্তবে অবশ্য দেখা যাচ্ছে অন্য বিরোধী দলগুলি মোটেই কংগ্রেসকে ব্রাত্য করার ডাকে শরিক নয়। সংসদে কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল বাদে প্রায় সব বিরোধী দলই রোজ হাজির। মুম্বাইয়ে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ও শিবসেনা নেতা আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠক করেছেন মমতা। এই বৈঠকের দিনই সংসদে কংগ্রেসের বৈঠকে উপস্থিত ছিলেন পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলে ও শিবসেনার প্রতিনিধি। একাধিক বিরোধী নেতা ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন কংগ্রেসের আজকে রাজনৈতিক গুরুত্ব কম হলেও কংগ্রেসের মতো মহিরুহকে বিরোধীদের তরফ থেকে উৎখাত করার প্রচেষ্টা বিরোধীদের মধ্যেই ফাটল ধরাচ্ছে। এছাড়াও তৃণমূলের বিস্তারবাদী মানসিকতায় শঙ্কিত একাধিক বিরোধী দল। কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোট যে সম্ভব নয় তা বহু আগেই বলেছিলেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। তারপরও কংগ্রেসকে লাগাতার আক্রমণ করে চলেছে তৃণমূল। দুপক্ষের তরজায় তপ্ত বিরোধী শিবির। अगर कोई कुछ करते ही नहीं है, आधा टाइम आप विदेश में रहो तो पॉलिटिक्स कैसे होगा? কয়লা পাচার, গরু পাচারের টাকা রাখতে যারা বিদেশে যায় সেই তালিকা মোদির চোখে যেন না পড়ে তার জন্য মোদি দালালি করছেন। বাংলা ছেড়ে জাতীয় স্তরে পা রাখার চেষ্টায় কংগ্রেসকেই চাঁদমারি করেছে তৃণমূল। ত্রিপুরা হোক বা গোয়া, মেঘালয় হোক বা হরিয়ানা, কংগ্রেস ভাঙিয়েই গায়ে কতরে বাড়তে চাইছে তারা। তবে বিরোধী জোটের এখনো পর্যন্ত যা ছবি তাতে অন্য দলগুলি কংগ্রেসের পাশেই দাঁড়িয়েছে। কংগ্রেসের নেতৃত্বে সংসদ থেকে ওয়াকআউটে সামিল হয়েছে বিরোধী শিবির। পরিস্থিতি বেগতিক বুঝে একটু পরে হলেও ওয়াকআউট করছে তৃণমূলও। এমনকি রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভেও মুখ দেখাচ্ছেন তৃণমূল সাংসদেরা। তৃণমূলের এই একা হয়ে পড়ার কাঁটায় নুনের ছিটে দিয়েছে বিজেপি। সর্বভারতীয় ক্ষেত্রে এখনো কংগ্রেস আমাদের বিরোধী দল। তৃণমূল কংগ্রেস এখন এই মুহূর্তেও কংগ্রেসের ধারে কাছেও আসে না। বিজেপি মনে করছে কংগ্রেস তাদের প্রধান প্রতিপক্ষ। বিজেপি বিরোধী দলগুলিও কি শেষ পর্যন্ত সেটাই মনে করবে? যদি করে তাহলে তৃণমূল জাতীয় স্তরে নির্বান্ধব হয়ে পড়বে না তো? প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। দিল্লি থেকে ক্যামেরায় শশীনাথের সঙ্গে অনিন্দ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আমি একটু সুভাষিস দা আপনার কাছে যাবো। সুভাষিস দা, যদি খুব সহজ স্বাভাবিক হিসেবে যদি তাকাই, 2019-এর নির্বাচনে ঠিক এই ঘটনা ঘটেছিল এবং বিপুল সংখ্যায় ভোট পেয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল। যদি ধরুন এটা আমরা ভাবি যে বিজেপি বিরোধী একটা লড়াই, সেখানে দাঁড়িয়ে কে প্রধানমন্ত্রী হবেন সেটা পরবর্তী বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই বলেছেন। তাই যদি বিষয় হয় তাহলে কংগ্রেসের মতন এত বড় একটা শক্তি তাকে রেখে বাইরে রেখে যেতে সম্ভব নয়। তাহলে শুধু কংগ্রেসকে নিয়ে আজকে বিরোধিতার জায়গাটা এতটা কেন? আমরা যদি দেখতে পাচ্ছি হরিয়ানাতে অশোক তানওয়ার থেকে শুরু করে সেখানে রাহুল ঘনিষ্ঠ, আমরা একটু আগে ফরওয়ার্ড পার্টির কথা দেখাচ্ছিলাম, সেখানে যদিও তারা কংগ্রেসের সঙ্গে ভিড়ে গিয়েছে, সব ক্ষেত্রে কংগ্রেস বিরোধিতা। এই জায়গায় দাঁড়িয়ে এই বিরোধীরা বলছেন যে এটা তো একটা গটা। তাহলে আজকে এই একটা পজিশন, এতগুলো দিন বাকি রয়েছে, আলোচনা করা যেতে পারে যে কে নেতৃত্ব দেবে কে দেবে না, এতটা বড় প্রকট হচ্ছে কেন এই লড়াইটা? এটা না, আপনি যেভাবে দেখবেন, মানে অ্যারিথমেটিক্যালি দেখলে কংগ্রেসের পাশে তৃণমূল অতি ক্ষুদ্র শক্তি। আবার আপনি যদি ধরুন জওহরলাল নেহরুর কংগ্রেস ভেঙে ইন্দিরা কংগ্রেস তৈরি হয়েছে, কংগ্রেস তো বারবারই ভেঙেছে, সেটা কথা নয়। 47 থেকে প্রায় 89 পর্যন্ত কংগ্রেস ছিল ইউনিপোলার, মানে আজকে যেমন অবস্থা, বিরোধী দল নেই। তারপর ধরুন 89 থেকে 98 পর্যন্ত একটা ট্রানজিশনাল ফেজ গেছে, তারপরে দুটো দল কংগ্রেস বিজেপি দুটোই বেড়েছে। 14 অনওয়ার্ডস আবার ইউনিপোলার হয়ে গেছে ইন্ডিয়ান পলিটি, অপোজিশন নেই। এই অপোজিশনের না থাকাটা যে এটাই চিরস্থায়ী নয়, এই জায়গাটা কীভাবে গ্রো করবে সেটা আমরা সবটা এখনই জানি না, কিন্তু নানা রকম চেষ্টা হচ্ছে।
এবং কংগ্রেসের যে শক্তি সেটা হচ্ছে তার ইতিহাস। কংগ্রেসের যে দুর্বলতা, আমি অ্যাক্সিস পোলের ডেটা অ্যানালিসিস করে দেখেছি 2019-এ 192টা আসনে বিজেপির সঙ্গে মূল ফাইট হয়, তাতে 92% আসনে কংগ্রেস হেরেছে। মানে স্ট্রাইক রেট এত খারাপ ভারতে আর কোনো দলের নেই, কিন্তু এত পোর স্ট্রাইক রেট। 2014 এবং 2019-এ কংগ্রেসের 44টা সিটে জেতা এবং 52টা সিটে জেতার যে ব্যবধান, 14 থেকে 19-এ ব্যবধান অনেক কমে গেছে, প্রায় 13% ছিল ব্যবধান, মানে মিডিয়ান মানে মার্জিন যেটা আর কি। মানে কোথাও আপনি এটা বলছেন যে কংগ্রেস ফেস হিসাবে লড়াই করুক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও তার সঙ্গে থাকুক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না। আমি বলছি কংগ্রেসকে কিন্তু ওরা বারবারই আমার মানে কংগ্রেসকে অস্বীকার করছে বলে মনে হচ্ছে না, ওরা কংগ্রেসের বর্তমান নেতৃত্বকে অস্বীকার করছে। এখন সেটা তো কংগ্রেসের ব্যাপার, কংগ্রেসের কে নেতা করবে সেটা কংগ্রেসই ঠিক করবে, অন্যরা তো ঠিক করবেন না। কিন্তু প্রশ্নটা উঠেছে এবং আজকে এই মুহূর্তে অপোজিশনের যে কোনো মানে ভবিষ্যৎ উজ্জ্বল দেখা যাচ্ছে না, তার সবচেয়ে বড় প্রমাণ যে কোনো রাজনৈতিক দলের ছাতা ছাড়া, বিরোধী দল ছাড়া এক বছর ধরে কৃষক আন্দোলন করে তারা দাবি আদায় করেছে, এই বিরোধী দলেরা পার্লামেন্টে আজ অবধি একটা আলোচনা অবধি আদায় করতে পারে না। ঠিকই কথা শুভজিৎ, আপনি যখন এই কথাটা বলছেন তখন আমরা যাদের উপর নির্ভর করে এই নির্বাচনী লড়াইটা লড়ছে রাজনৈতিক দল, সে সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ সেই সরকারের উপর ভরসা রাখে যে সরকার আগামী দিনে টিকে থাকবে, এই ভরসাটা গত বড় ছিল। তাহলে এখন থেকে যদি এই লড়াইটা এভাবে শুরু হয়, সেখানে দাঁড়িয়ে তো আগামী দিনের মানুষের ভরসা কোথায় থাকবে? সেই জন্য বিরোধীরা বারবার বলছেন যে এটা তো অ্যাকচুয়াল গট আপ, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি আপনার কাছে আসবো, তার আগে আমি একটা বাক্য শুরু বলে নিই যে মানুষের চাহিদা বলে একটা বিষয় আছে। তো কতগুলো স্টেটে আমরা দেখেছি যে কংগ্রেস ক্যাম্পেইন করতে যায়নি, কংগ্রেস ভালো ভোট পেয়ে যাচ্ছে, সেটা যে মানুষের চাহিদা। পলিটিশিয়ানরা কখন মানুষের চাহিদা বুঝবেন? ব্রিটিশ লিবারাল পার্টি, আজকে যে ব্রিটেনকে দেখি, ব্রিটিশ লিবারাল পার্টির তার একটা বিরাট ভূমিকা আছে। কংগ্রেসের জন্মের 20-25 বছর আগে তার জন্ম, সেই পার্টিটা মুছে গেছে, সে সোশ্যাল ডেমোক্রেটদের সঙ্গে মিশে গেছে। ফলে মহিরুকে থাকতে গেলে আবার তাকেও ভাবতে হবে যে তাকে কিভাবে। ঠিক সব ইকুয়েশনকে সামনে রেখে যদি আমরা একটুখানি অন্য ছবিও দেখি, পার্লামেন্টের ছবিটা যদি দেখি, কংগ্রেসের হাত থেকে বিরোধী জোটের ব্যাটন ছিনিয়ে নিতে মরিয়া এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। সংসদে কংগ্রেসের ডাকা বৈঠকে যাচ্ছে না মমতার দল, অথচ যৌথভাবে সংসদীয় রণকৌশল ঠিক করতে অন্য বিরোধীরা রোজই এই বৈঠকে যাচ্ছে। মুম্বাই সফরে গিয়ে মমতা যাঁদের সঙ্গে বৈঠক করলেন, সেই এনসিপি শিবসেনাও যাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশ কিন্তু বলছে যে জোটের অঙ্ক কি কঠিন। কেন কঠিন? কখনো দূরে কখনো কাছে। জোট প্রসঙ্গে রাজধানীতে বারবার অবস্থান বদল তৃণমূলের। বিজেপি বিরোধিতায় আজ সকাল থেকেই গান্ধী মূর্তির পাদদেশে আলাদা ধর্নায় ঘাসফুল শিবির। বেলা বাড়তেই কংগ্রেসের সাসপেন্ড হওয়া সাংসদদের কালো ব্যাজ অবস্থানে যোগদান দোলা সেন, শান্তা ছেত্রীদের। আমি আসবো খুব সংক্ষেপে। বিশ্বজিৎ দা, আজকে লড়াইটা তো আপনারা একা লড়তে পারবেন না, কারণ আপনাদের সেই সংখ্যাটা নেই, কিন্তু তাহলে কোথাও দেখা যাচ্ছে যে আপনারা যে লড়াইটা লড়ছেন, আপনাদের যাদের শরিক হিসাবে চাইছেন, তারা কিন্তু এখনো সেই মানসিকতা নেই, তাদের সাথেও কোথাও আপনারা দূরত্ব তৈরি করছেন, তারা কংগ্রেসের সাথে এখনো আছে। তাহলে এই লড়াইটাকে এই মুহূর্তে কোথাও আপনাদের একটু আলাদা ঠেলে দিচ্ছে, নাকি আপনারা থাকতে চাইছেন আলাদা? একেবারেই না, এই লড়াই তো সবে শুরু। দেখুন 2024 এখনও 2 বছর বাকি আছে। আপনি যদি দেখেন যে কংগ্রেস থেকে আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম যে আমরা নাকি কংগ্রেস ভাঙাচ্ছি। আরে কংগ্রেস থেকে যদি নেতারা আমাদের দলে যোগদান করতে ইচ্ছুক হন এবং তারা যদি বলেন যে কংগ্রেস ব্যর্থ, কংগ্রেসের বর্তমান নেতৃত্ব ব্যর্থ, তাদের উপর আমরা আস্থা রাখছি না, আমরা এটাও তো ঠিক বিশ্বজিৎ দা, যদি আপনাদের দলে না এসে তারা আপনাদের সঙ্গে সঙ্গ না দিয়ে কংগ্রেসকে সঙ্গ দেন, আপনারা গদ্দার বলছেন, এটা কি করে অস্বীকার করবেন আপনারা? তাহলে গদ্দার কেন বলছেন? আপনি মেঘালয়ের 3বারের মুখ্যমন্ত্রীকে দেখুন। আপনি মানছি তো, আপনার কথা মানছি তো, মেনেই বলছি। উনি 12 জন, না কথাটা শেষ করতে দিন। 12 জন এমএলএ কে নিয়ে উনি যখন বেরিয়ে এলেন, উনি কি বললেন যে কংগ্রেসের বর্তমান নেতৃত্ব তারা আজকে ক্যাজুয়ালি নিয়েছে, তারা বিজেপি বিরোধিতা ক্যাজুয়ালি নিয়েছে, তারা একেবারেই সিরিয়াস না, আমাকে শুধু একটা ছোট্ট অ্যানসার দেবেন, আমি বিরতিতে যাব। আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন রয়েছে বিশ্বজিৎ বাবু, যে আপনারা এই যে মমতা এবং সোনিয়া বৈঠক, বর্ষায় সবকিছু ঠিক ছিল, হঠাৎ করে শীতে কেন বদলে গেল? বিরোধী জোটকে ভাঙতে হবে, আর বিরোধী জোটকে দুর্বল করবার জন্য আমি সিপিএম এর কাছে আসছি। তাপস বাবু, আমি আবার আপনাকে বলছি, কংগ্রেস ইজ এ ক্লোজ চ্যাপ্টার। সারা ভারতবর্ষে কংগ্রেসের কোনো গুরুত্ব নেই,
সারা ভারতবর্ষের বিরোধী রাজনীতিতে একটা কংগ্রেসের আর গুরুত্ব স্ট্যাটিস্টিক্সের নেই। বুক রাখুন কংগ্রেস is a বিশ্বজিৎদা, closed chapter। একটা স্ট্যাটিস্টিক্সের বুক রাখুন, তারপরে এই কথাগুলো বলবেন। আমি আসবো। পরিসংখ্যানটা আগে মাথায় আমি রাখুন। আসবো, এটা ঠিক কথা আমি যে যা বলছি, ভোটে জিততে আগামী হলে দিন- সংখ্যা আগামী দরকার দিন- এবং সেই সংখ্যায় এখনো কিন্তু কংগ্রেস আপনাদের থেকে এগিয়ে রয়েছে, যদিও সেটা নির্বাচন আগামী দিনে সেটা প্রমাণ করবে। এটা ঠিকই, স্ট্যাটিস্টিক্স একটা বড় জিনিস, সেই জায়গায় দাঁড়িয়ে লড়াই চলতেই পারে, আপনারা বিরোধিতা করতে পারেন, কিন্তু কেন এই প্রসঙ্গগুলো উঠছে সে নিয়ে আমরা আলোচনা করছি, কাটাছেড়া করছি। লড়াই কি কোথাও তৃণমূল বিজেপির বিরুদ্ধে নাকি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অর্থাৎ তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে? কারণ বারবার যে বিরোধিতা উঠে আসছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটা বলার চেষ্টা করছেন যে তিনি হলেন আসল কংগ্রেস। Depends on state to state. India is a vast country. And India, there are so many multi-political system is also there. So what is going on Maharashtra, why we will be disturbing that system? That we are not. Where there is no possibility, where Congress is not going to compromise. The fight means, compromise means they are not fighting the battles. Their BJP is growing. There we will not allow BJP to grow. We will not tolerate that. We are waiting, we are watching since 6-8 years. But if somebody is not coming out openly, then somebody is to bail the cat. Whatever the situation will decide, we will do that. We are not contesting UP. Why? Because we want that there should not be any division. But if Congress is contesting against of me in Bengal, that can't I contest in Goa? Then why you are contesting against of me in Bengal every seat? আমি কংগ্রেসের বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে একটু কংগ্রেসের কাছে আসি যে এক্ষেত্রে তো রাজ্যে কংগ্রেস যদি বলি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একাল লড়াইয়ে বিজেপিকে হারিয়ে দিয়েছে, এত শক্তি দিয়ে বিজেপি ময়দানে নেমেছিল। সেখানে আপনাদের দলের নেতারাই, কেন্দ্রীয় নেতারা বারবার বলেছেন যে কংগ্রেসকে শুধু ঢেলে সাজাতে হবে, নাহলে কংগ্রেসের পরিবর্তন না করলে সম্ভব না লড়াই করা। তো কোথাও কি আপনারা এই ক্ষেত্রে নিজেরাই তো নিজেদের বিরোধিতা করছেন? না, এখানে কোনো বিরোধিতা না। দেখো, কংগ্রেসের একটা রিসার্চেন্স আছে, কংগ্রেস একটা ভোটিং সিস্টেম আছে, অর্গানাইজেশন ইলেকশন 2022-এ কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচন, এটা সকলে একটা প্রত্যক্ষ করতে পারবে। প্রশ্নটা একটু অন্য জায়গাতে। তুমি না একটা জায়গাতে বললে নির্বান্ধব, বিজেপি কি তৃণমূল কি হঠাৎ একা হয়ে যাচ্ছে? প্রশ্নটা তা না, বিজেপি একটা নতুন বন্ধু হচ্ছে। ইনফ্যাক্ট এরকম একটি জায়গাতে পরিলক্ষিত হচ্ছে স্বাভাবিকভাবে, সার্বিকভাবে। আমি তোমাকে একটি প্রশ্ন করি, দেখো এটা কিন্তু নতুন না। এক জায়গাতে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এটাকে ব্লান্ডার বলবো নাকি একটা পলিটিক্যাল কৌশল হলে এটা সাকসেসফুল হবে না। দেখো মজার ব্যাপার, একটা জায়গায় বসে শারদ পাওয়ারজি আছেন, এবং শারদ পাওয়ারজি সারা ভারতবর্ষের সব বিরোধী দলগুলো কংগ্রেসের সাথে, শারদ পাওয়ারজি কোনো মন্তব্য করছে না, অথচ উনি বলছেন ইউপিএ ভেঙে গেছে। দিস ইজ ওয়ান পয়েন্ট। আমরা কিন্তু এই জিনিসটা, আমি একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি হন, বিরোধিতায় কে ছিলেন, বিরোধী নেত্রী কে ছিলেন, কিভাবে বিরোধিতা করেছিলেন? তুমি বাস্তব অবস্থাটা দেখো। ঠিক তার পরবর্তী সময় যখন ইউপিএকে সরিয়ে দিয়ে মুলায়ম সিং যাদবের সাথে ওই পিছনের দরজা থেকে বেরিয়ে যাওয়া মুলায়মবাবু, আলটিমেটলি ঘটনা কি ঘটেছিল? কংগ্রেসের ফেভারে চলে এলো। ঘটনাটা এখানে, বাস্তবটাকে বুঝতে হবে। আপের মতো দল, এসপির মতো দল তার প্রতিনিধি পাঠিয়েছে, তারা 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 জয়েন্ট ইস্তাহারে সই করছেন। এইরকম একটি জায়গা থেকে শিক্ষাটা হবে না? নেওয়া যদি না হয়, অধীর রঞ্জন চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রশ্ন তুললেন যে মোদি হটানোই যদি 2024-এ তৃণমূলের মূল লক্ষ্য হয়, তাহলে রাজ্যে রাজ্যে কংগ্রেসকে দুর্বল কেন করা হচ্ছে? অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে ঘর করলি, পশ্চিমবঙ্গে বিজেপিকে হাত ধরে নিয়ে এলো যে, তার নাম কি? মমতা ব্যানার্জি। এখন বিরোধী জোটের পিছন থেকে ছোড়া মারছে কে? মমতা ব্যানার্জি। কার লাভ করছে? মোদির। তা মোদির সব থেকে পেয়ারের যারা রাজনীতিবিদ আছেন, দিদির থেকে এত আদরের, এত সম্মানের আর কেউ হয় বলে আমি মনে করি না। আমরা শুনলাম যে এক্ষেত্রে যে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য, আমি একটু মণিকাঞ্চন পালের কাছে আসবে এই বিষয়। দেখুন, দুটো জিনিস আমি দুটো লাইন বলবো, মাঝে একটু না বললে ভালো হয়। যে আজকে অধীর রঞ্জন চৌধুরী বা আমার পাশে চন্দনদা দুজনে কি বলছেন, পশ্চিমবাংলায় বিজেপি বেড়েছে তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। তাহলে সারা ভারতবর্ষে বিজেপি বেড়েছে এর জন্য কংগ্রেস দায়ী, এটা কি চন্দনদা স্বীকার করবেন? আমি তো বলবো না। না, এক্স্যাক্টলি নাম্বার ওয়ান। অর্থাৎ কেউ ডিসক্রেডিটটা নিতে চাইছে না, বিজেপি বাড়ছে। কুণাল, তুমি যে ব্রেকিং নিউজটা দিয়ে শুরু করেছিলে, ওর উপরে আমি আর একটা ব্রেকিং নিউজ দিচ্ছি। ফরওয়ার্ড ব্লক মানে ওই ফরওয়ার্ড পার্টি, গোয়ার ফরওয়ার্ড পার্টি কংগ্রেসের সাথে গিয়েছে।
তার 3 জন এমএলএ, 2 জন এমএলএ কংগ্রেসের সাথে মানে রাহুল গান্ধীর সাথে দিল্লিতে দেখা করতে গিয়েছে, আর একজন এমএলএ জয় সালগাঁওকার তিনি যাননি। আজকের এখনের রিপোর্ট তিনি হয়তো আগামীকাল বিজেপি জয়েন করবেন। আচ্ছা, অর্থাৎ কোথাও যেন কংগ্রেস নেতৃত্বের উপরে কেউ সবাই ভরসা করতে না মানে কোথাও একটা পারছে প্রশ্ন না। উঠছে যে কোথাও কি অনেকে মানে বিরোধীরা যেটা বলছেন যে আপনাদের সঙ্গে কি কোনো চুক্তি হয়েছে তৃণমূল কংগ্রেসের? না না চুক্তি এটা তো বলবেই বিরোধীরা, এটা তো বিরোধীরাই বলবে। আমার সিম্পল কথা, চন্দনদা অনেক কথা বলেন, আমি ঠান্ডা মাথায় শুনলাম। একটা চন্দনদাকে আমি বারবার জিজ্ঞেস করছি বা এর আগেও করেছি যে একটা কথা বলুন তো, যে আপনারা 21শে জুলাই যে শহীদ তাদেরও ঠিক মতো সম্মান জানালেন না, সেই মুভমেন্টটাও মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে আপনাদের কাছ থেকে, আর আপনারা এখানে দোষ দিচ্ছেন মমতা ব্যানার্জি। ঠিক, আসবো, আমি আসবো তাপস সিনহার কাছে আসি। তাপস বাবু, তাপস বাবু, এখন এই কথাটা পরিষ্কার করে বলতে পারি যে গোটা ভারতবর্ষে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আমরা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি, আন্দোলন সংগ্রামের ময়দানে আছি। এবং 1 বছরের বেশি সময় ধরে যে কৃষক আন্দোলন হলো, সেই কৃষক আন্দোলনে আমরা বিজেপি বিরোধী সমস্ত কৃষক সংগঠনগুলো আমরা সেই আন্দোলন। তাপস বাবু, এখানে আপনার কাছে আপনার প্রশ্ন, আপনি যখন কথাটা বলছেন ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই মুহূর্তে বিজেপি বিরোধী মুখ আর কে আছে একটু বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় স্বঘোষিত বিজেপি বিরোধী মুখ। আমাদের বিজেপি বিরোধী অজস্র মুখ আছে, যেমন নির্বাচনের পরে 2004 প্লিজ নামগুলো বলুন না, নির্বাচনের পরে নয়, এখনই বলুন না। 2004 সালে না, 2004 সালে আমি বললাম, আমার কথাটা শোনো কোনাল, 2004 সালে যখন ইউপিএ মনমোহন সিং কিন্তু আগাম 2 বছর আগে 4 বছর আগে মনমোহন সিং এর নামকে সামনে রেখে, মুখকে সামনে রেখে আমরা লড়াই গোটা দেশে করিনি। আরেকটা কথা তোমাকে আমি, মনমোহন সিংকে সামনে রেখে আপনারা কোনোদিনই লড়াই করেন? মনমোহন সিং এর বিরুদ্ধে এই অভিযোগ ছিল যে বলা হতো যে মনমোহন সিংকে পার্টির কথা মেনে চলতে হতো, তিনি প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও। দুঃখজনক, তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। আজকে শোনো কুণাল, আজকে শোনো, বিশ্বজিৎ বাবুরা যেটা বলছেন যে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, এই শব্দটা তৃণমূল কংগ্রেস বলা মানে পিতাকে অস্বীকার করা। কারণ তৃণমূল কংগ্রেসের জন্মদাতা বাবার নাম হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস, এটা তো ভারতবর্ষের সমস্ত জনগণ জানেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বেড়ে ওঠাটা হচ্ছে বিজেপির ঘরে, অটল বিহারীর ছত্রছায়ায়। এগুলো তাপস বাবু, এটা কোনো রাজনৈতিক কথা নয়। আমি আপনাকে একটা কথা বলি, আপনারাও তো বিজেপি শরিক, আপনারাও তো বিজেপি শরিকের সঙ্গে ঘর করেছেন। না না, আপনারাও তো বিজেপি রুখতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। না না, আমি আসছি বিশ্বজিৎ বাবু, আমার একটা সরাসরি প্রশ্ন তাপস সিনহার কাছে, যে আপনারাও তো এক সময় ঘর করেছেন ডিএমকে এর সাথে, তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় হলেই শুধু দোষ? সিবিআই কে কেন ঘুম পাড়ি দেওয়া হয়েছে? গোটা ভারতবর্ষে বিজেপি বিরোধী লড়াই। আমি এই প্রশ্নটা নিয়ে যাবো একটুখানি বিশ্বজিৎ দেবের কাছে, যে সিবিআই দপ্তর থেকে বেরোনোর পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দাগলেন কাদের বিরুদ্ধে? কংগ্রেস। কেন? এইখানেই প্রশ্ন তোলা হচ্ছে যে ইডি দপ্তর থেকে বেরোনোর পর কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন? কোথাও কি এখানে তাহলে এই যে গোটা বিষয়টি উঠে আসছে, যে তাহলে কি কোথাও এখানে বাঁচার লড়াই? মুশকিলটা হয়ে গেছে, এটাই হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কংগ্রেসের মতো কিছু দল তারা এই ধরনের অভিযোগ করতে পারেন। আজকে ইডি সিবিআই আজকে যদি কেউ ফেস করে থাকে তাহলে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির এবং নরেন্দ্র মোদীর অমিত শাহর বিরোধিতা করেছে, সেইভাবে বিরোধিতা আজ পর্যন্ত কংগ্রেস করতে পারেনি। যেই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসটা চলছে, উনি বছরের অর্ধেক সময় উনি বিদেশে থাকেন, উনি কি বিরোধিতা করবেন? কিন্তু আজকে আমরা বিরোধিতা অনেকবার শোনা হয়েছে, কি ধরনের আমি বিষয়টা বুঝতে পারছি বিশ্বজিৎ বাবু, ঠিকই এটা আপনাদের অভিযোগ হতে পারে, কিন্তু আপনারা ইডি দপ্তর থেকে বেরোনোর পর এখানে হঠাৎ করে কংগ্রেসকে কেন তোপ দাগছেন? কংগ্রেস তো বিজেপি বিরোধী। লড়াইটা কি শুধু লড়াইটা কি কংগ্রেসের বিরুদ্ধে নাকি? প্রশ্নটা এখানে। আমি আসবো আপনার কাছে। এখানে দাঁড়িয়ে মমতার পথে কিন্তু কংগ্রেসকে আমি আসবো আপনার কাছে ফিরবো। উত্তরটা শুনুন, উত্তরটা শুনুন। কারণে আজকে এই মমতা আরে উত্তরটা শুনুন। বিজেপি বিরোধী জোটটা প্রশ্ন করেছেন, উত্তরটা শুনুন। প্লিজ বলুন। আপনি প্রশ্ন করে উত্তর দিচ্ছেন না, উত্তরটা কেন শুনছেন না? উত্তরটা শুনুন। হ্যাঁ দাদা বলুন প্লিজ। তার কারণটা হচ্ছে বেরিয়ে উনি একটাই কথা বলতে চেয়েছেন যে কংগ্রেস বিরোধিতা করতে পারছে না।
বেশ বেশ বুঝতে পেরেছি, আমরা সেটা জানি, সেটা আমরা সমর্থন শুনেছিলাম। করবে বাস্তব অবস্থা ইডির দপ্তরে আসছি আমরা আলোচনায় আসবো, কিন্তু মমতার কথাই কংগ্রেসকে তো প্রশান্ত কিশোরেরও বিরোধী জোটের নেতাকে কংগ্রেসের নেতা হওয়ার অধিকার নেই টুইট করেছেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর তিনি বলছেন কি, তিনি বলছেন যে নেতা হওয়ার ঐশ্বরিক অধিকার কংগ্রেসের হতে পারে না। কি বলবেন সুভাষিস দা? প্রশান্ত কিশোর তো নিজেই কংগ্রেসে জয়েন করতে চেয়েছিলেন। না না, যে প্রশান্ত কিশোর একসময় বলেছিলেন যে কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী লড়াই সম্ভব নয়, তিনি আজকে বলছেন যে কংগ্রেস একা তার ঐশ্বরিক ক্ষমতা হতে পারে না, শুধুমাত্র তারাই লিডারশিপ দেবে। না, এইটা তো সাধারণ কংগ্রেসের লোকজনেরও একটা বড় অংশ আড়ালে স্বীকার করছেন যে এই যে বংশ পরম্পরার যে প্রশ্নটা আসছে ৭৫ সাল থেকে শুরু হয়েছে, সঞ্জয়কে দায়িত্ব দিয়ে শুরু হয়েছিল, সেটা এখনও চলছে। এবং এটা বিজেপির মতো একটা দল যেখানে মানে 24/7 পলিটিক্স করছেন সেই ব্যক্তিগুলো, সারা রাত জাগছেন, সকাল যাচ্ছেন, আমরাও দেখতে পাই সেটা। সেখানে এই একটা পরিবার, মা এবং ছেলে মেয়ে, আমি অসম্মান করছি না, কিন্তু এই বিজেপিকে লড়ার জন্য এইটা মানে বোঝাই যাচ্ছে যে এটা হবে না, এইভাবে হচ্ছে না, হচ্ছে যে না সেটা দুবার প্রমাণ হয়ে গেছে, হচ্ছে না। এবং হওয়ার কথাও নয়, হওয়া উচিতও নয়। মানে বাবা ছেলে মেয়ে ইত্যাদি দিয়ে তো একটা সর্বভারতীয় দল চলবে, সেটা তো, আর বিজেপির পাশাপাশি সেটা দেখতেও খুব দৃষ্টিকটু লাগছে ইদানিং। এবং এখন যে ভারতের যে মানসিকতা তরুণদের, তারা কিন্তু অর্থাৎ ব্যক্তিগত সাফল্যে বিশ্বাস করে, উদ্যোগে বিশ্বাস করে, তারা এই উত্তরাধিকারটায় কিন্তু বিশ্বাস করে না। আরেকটা সমস্যা কংগ্রেসের হয়ে গেছে, আজকের প্রজন্ম কিন্তু ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধীর আত্মত্যাগের স্মৃতিতে নেই তাদের, তারা জওহরলাল নেহরুকে দেখেনি, ফলে তারা রাহুলকেই দেখছেন এবং দেখছেন যে একটা পরিবার, তার উল্টো দিকে একটা এই ধরনের সমস্ত লিডাররা, তো ফলে ডিফারেন্সটা কিন্তু চোখে পড়ছে। আসবো চন্দনবাবু। না, এখানে আমি পরিষ্কার একটা কথা বলি, দেখো লেগেসি ভারতবর্ষের রাজনীতিতে কোথায় নেই। প্রশ্নটা কি শুধু ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের 5টা জেনারেশনের স্যাক্রিফাইস, 2টো প্রধানমন্ত্রী, 2টো নেতা, তার স্যাক্রিফাইস ব্যাপারটা হচ্ছে। দেখো আমি সেই কারণেই বলছি, তুমি কাশিরাম থেকে মায়াবতীতে এসো, আজকে মমতা ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জি এসো, তুমি যে কোনো রাজ্যে তুমি স্ট্যালিন দেখো, তুমি উদ্ধব ঠাকরে দেখো, লেগেসি শুধুমাত্র কংগ্রেসের। আসলে ঘটনাটা এটাও কিন্তু একটা চক্রান্ত। আমি বারবার বলছি, এই যে সুভাষিতা ঠিক কথা বললেন যে এখানে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, তাদের প্রশ্ন উত্তর দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা বলছেন যে আঞ্চলিক শক্তি, সামান্য কিছু লোকসভা আসন তার হাতে রয়েছে। আপনারা বলছেন যে বিজেপি বিরোধী শক্তি হিসেবে আপনারা 250 আসনে বিজেপির বিরুদ্ধে একা লড়াই করছেন। তাহলে প্রশ্নটা হচ্ছে, কেন পার্লামেন্টের দরজা এখনো পর্যন্ত আপনারা সেখানে দাঁড়িয়ে পার্লামেন্টে আপনারা এখনো পর্যন্ত ওয়েল শেয়ার করতে রাজি রয়েছেন? সেখানে আপনারা বলছেন, মল্লিকার্জুন খাড়গে বলছেন যে এখনো অস্বাগত। তাহলে আপনাদের কম্পালশনটা কি? না না, এটা কম্পালশনের ব্যাপার না। দেখো, একটা স্বাভাবিক অর্থে বিরোধী ঐক্যের বার্তা তো আমরা বারবার দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে সোনিয়া গান্ধীর সাথে দেখা করে তো স্বীকার করে এসছেন এবং এটাও বলেছেন সরাসরি স্টেটমেন্ট, আমি কিন্তু কেডার, আমি লিডার নই। আজকে কোন কম্পালশনটা এসে গেল? আবারও বলছি, তোমার ইডির দপ্তর থেকে বেরিয়ে আসার পরে কোন কম্পালশনটা এলো যেখান থেকে সূত্র শুরু হলো, একটা স্পার্কল শুরু হলো, স্পুলিংও ছড়াচ্ছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে কি হচ্ছে? কোথাও কি আপনি বলছেন সিবিআই কে চিটফান্ডের তদন্ত গুটিয়ে নেওয়ার? আজ আসবো বিরোধী যাওয়ার আগে মনিকাঞ্চন পাল, রাজনৈতিক বন্ধুত্ব। দেখুন, যেটা চন্দনদা বা কংগ্রেস মুখপাত্ররা বারবার বলে থাকে স্যাক্রিফাইসের কথা, শ্যামাপ্রসাদ মুখার্জিও তো কাশ্মীরটাকে পারমিটের জন্য আত্মত্যাগ করেছে। আমি বিতর্ক থাকতেই পারে, যাচ্ছি না, করেছে। দীনদয়াল উপাধ্যায় আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের আদর্শের বড় নেতা, তাকে রেল লাইনে তার বডি পাওয়া গেছে, রেলের কম্পার্টমেন্টে তার মৃত। এবার তারও স্যাক্রিফাইস আছে। তার মানে কি তাদের নেতারাই আমাদের দলের নেতা হবে, আমাদের দলের প্রেসিডেন্ট হবে? এটা কোনো যুক্তি? নাম্বার 1। নাম্বার 2, আজকে একটা কথা বলুক, পরিবার নিয়েও অসুবিধা নেই, কিন্তু পরিবারকেই হেড হতে হবে। আজকে কংগ্রেস একটা এক্সাম্পল, তুমি আমার কথা বারবার কেটে দিচ্ছ। না, আমি বলছি একটা 70 বছরের 72 বছরের তৃণমূল বলছে, আমি বলছি সেই লড়াইয়ের জায়গা থেকে প্রশ্ন উঠছে। আমাকে বলতে দাও, 70 বা 72 বছরে অন্য দলের নেতৃত্বে কংগ্রেস 5 বছর সরকার চালিয়েছে। আমি আসবো মনিদা, আমাকে একটা বিরতিতে যদি হবে আমার কাছে আসবো। বাইরে থেকে সাপোর্ট করেছে। মনিকাঞ্চন পাল যেটা বলছেন, তৃণমূল কংগ্রেস সেই একই কথা বলছে। সেক্ষেত্রে বিরোধীরা প্রশ্ন তুলছে যে লড়াইটা আদৌ কি বিজেপির বিরুদ্ধে নাকি লড়াইটা বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য? বিরোধীতে আমাকে যেতেই হবে, বিরোধীর পর ফিরে আসছি, আপনার সঙ্গে থাকুন। আমি খুব সংক্ষেপে আমাদের এই পর্বে একটুখানি যাব তৃণমূল কংগ্রেসের কাছে। বিশ্বজিৎদা, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত আপনারা হরিয়ানাতেও আপনারা সেক্ষেত্রে প্রাক্তন প্রদেশ সভাপতি অশোক তানওয়ারকে দলে নিয়েছেন, রাহুল গান্ধী ঘনিষ্ঠ, এবং সেখানে শুভেন্দু শেখর রায়কে দায়িত্ব দিয়েছেন ইতিমধ্যেই।
এই জায়গায় দাঁড়িয়ে একের পর এক আপনারা সেই কংগ্রেসের মানুষজনকে নিয়েছেন, যদি আপনারা বলছেন তারা যদি আসতে চান আমরা কি করতে পারি, কিন্তু এই যে আপনাদের উদ্দেশ্যটা, আপনার পার্লামেন্টেও দেখতে পাচ্ছি কখনো কখনো কংগ্রেসের সঙ্গে থাকছেন, কখনো থাকছেন না, আপনাদের সঙ্গে শরদ পাওয়ার বা শিবসেনা আছে কিনা সেটাও পরিষ্কার না। শিবসেনা এক জায়গায় পরিষ্কার করে বলে দিয়েছে যে এক্ষেত্রে কংগ্রেস ছাড়া, মানে কংগ্রেসকে তারা চাইছে। তো আলটিমেটলি আপনাদের উদ্দেশ্যটা কি, মানে আপনাদের যে সংখ্যা রয়েছে রাজ্যের 42, এর বাইরে সংখ্যাটার কি উদ্দেশ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের উদ্দেশ্য দলকে আমরা বিভিন্ন রাজ্যে প্রসারিত করব এবং তার জন্য যারা বিজেপি বিরোধিতা করতে সত্যি সত্যি ইচ্ছুক তাদেরকে আমরা আমাদের দলে আহ্বান জানাবো। কংগ্রেস, আমাদের বার্তা একটাই যে আজকে 7 বছর ধরে আমরা দেখে এসেছি যে কংগ্রেস পারেনি করতে, এবং একটি পরিবার যেভাবে নেতৃত্বকে কুক্ষিগত করে রেখে দিয়েছে কংগ্রেসে, আজকে তারা বেশ আপনারা চাইছেন কংগ্রেস ছাড়া আপনারা বিজেপি বিরুদ্ধে নামবেন। পরিষ্কার আপনাদের কথা। আমার কাছে খুব সংক্ষেপে সময় নেই বিশ্বজিৎ দা, ভেরি সরি টু সে, আমাকে খুব সংক্ষেপে যেতে হবে। সুভাষিস দা, কংগ্রেস ছাড়া এই লড়াই সংখ্যাটা কি দাঁড়াতে পারে? এই মুহূর্তে যা ছবি তাতে কংগ্রেস ছাড়া হবে না, কোনো প্রশ্নই নেই, কিন্তু কংগ্রেসকে নিয়েও যে হবে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা, ফলে একটা শূন্যতা আছে, সেই শূন্যতা কিভাবে ভরাট হবে স্পষ্ট নয়, কিন্তু কেউ যদি চেষ্টা করেন, সেই তৃণমূল কংগ্রেস একটা চেষ্টা করছে, তাতে এত মানে সময়ও প্রচুর আছে। আমার ধারণা রাজনৈতিক দল সব নিজেকে বৃদ্ধির চেষ্টা করবে, বাইরে ছড়ানোর চেষ্টা করবে, এটাতে তো কোনো দোষ নেই। আর করতে গেলে অন্য দলকে আক্রমণ করতে হয়, সেটাই ওরা করছেন। আমার মনে হয় এটা খুব একেবারে আক্রমণের খেলা যেখানে দাঁড়িয়েছে, তাপসবাবু কোথাও কি এটা বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে না? অবশ্যই বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য একটা দেখো, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি যাই দাবি করুক না কেন, 63% মানুষ 2019-এ সার্জিক্যাল স্ট্রাইক ইত্যাদি করার পরেও কিন্তু 63% মানুষ হচ্ছে বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছে। তাই স্বাভাবিকভাবে সেই জায়গায় বিরোধী জোট তৈরি করে বিজেপিকে সরানো, বিজেপি বিরোধী জোট তৈরি করে বিজেপিকে সরানো সম্ভব। আর সেখানে তৃণমূল কংগ্রেস যা বলছেন, তৃণমূলেরও তো একটাই পোস্ট, ওই একটা ফ্যামিলি গোটা দলটাকে পপেট বানিয়ে রাখছে, পুতুলের মতো নাচাচ্ছে, আর বাকিরা সবাই ল্যাম্প পোস্ট। তৃণমূল, আপনারা বিজেপি বিরোধিতার কথা বলছেন, কিন্তু আপনারা যে শরিকের কথা বলছেন তাদের নিজেদের মধ্যে আপনারা আবার বিরোধিতার জায়গা তৈরি করছেন, তাহলে তো বিজেপির ফায়দাই। আপনারা তৃণমূলেরও তো বিরোধিতা এখানে করে দিচ্ছেন, তাহলে লড়াইটা করবেন কারা? প্রশ্নটা আসবো মণিকাঞ্জন পাল, সময় খুব কম আছে, আসবো তাপসবাবু। আমি ছোট 2 লাইনে শেষ করব। দেখুন, মমতা ব্যানার্জি যাই করুক সব নিজের স্বার্থের জন্য করে, এবং বিশ্বজিৎবাবু আজকে টিএমসিকে রিপ্রেজেন্ট করছে তার জন্যও কিছু করেন না, ওনার জন্যও চিন্তা করে না, উনি শুধু নিজের, আর এখন হয়েছে নিজের ভাইপো। একটা লাইন বলে শেষ করছি, যে কংগ্রেসের নেতা ছিলেন, তার বাড়িতে কেউ আসেননি, বাজপেয়ী যে এসে তার মায়ের পায়ে পা ছুঁয়ে প্রণাম করেছে, কিন্তু একটা কফিন কেলেঙ্কারি যার কোনো অস্তিত্ব ছিল না সেটাকে ছেড়ে সরকারটাকে, বিজেপিকে ছেড়ে চলে এলো, সরকারটাকে ফেলে দিল। সুতরাং নিজের স্বার্থ ছাড়া, বিশ্বজিৎ বাবু একটু আমার কথা ভাববেন, রাত্রেবেলা লাইট নিভিয়ে শোয়ার আগে আপনার কথা মমতা ব্যানার্জি ভাবে না, মমতা ব্যানার্জি নিজের কথা ভাবে, অভিষেক ব্যানার্জির কথা ভাবে, কারো কথা ভাবে না। দয়া করে মমতা ব্যানার্জির জন্য গলা পাঠাবেন। তোমাকে আমার কথা আপনাদের ভাবতে পাঠাবেন। আপনাকে বললাম, বলুন তো, আপনি টিএমসি কম, মমতা ব্যানার্জি বেশি বলছেন। আপনি দলকে রিপ্রেজেন্ট করছেন না, মমতা ব্যানার্জিকে রিপ্রেজেন্ট করছেন। পরিবারের মধ্যে আমি শুনেছি, পরিবারের মধ্যে আপনি 16 বার মমতা ব্যানার্জি বলেছেন, আর 4 বার টিএমসি বলেছেন। 4 বার টিএমসি, 16 বার মমতা ব্যানার্জি। নিজের কথা একটু ভাবুন, আপনার কথা মমতা ব্যানার্জি ভাবে না, আপনার কথা মমতা ব্যানার্জি ভাবে না। দাদা, আপনি ছাড়ুন মমতা ব্যানার্জির কথা। শেষ করবো, আসবো একটুখানি চন্দন আসছি। আমি এখানে একটু ধরিয়ে দেবো, হ্যাঁ আমি এখানে একটু ধরিয়ে দেবো, মণিকাঞ্জন যেখানে থেমে গেল, তারপরে কিন্তু সেই জর্জ ফার্নান্ডেজের হাত ধরে উনি উইদাউট পোর্টফোলিও মিনিস্টার হয়েছিলেন। মানে আমি বলতে যে ক্ষমতার অলিন্দে থাকবার যে স্বার্থ, আমি বললাম স্বার্থ। আমি সেই কারণেই তোমাকে বলি যে আজকে তৃণমূল কংগ্রেস, উই আর ওপেন, তৃণমূল কংগ্রেস বিরোধী শক্তি, মনে হয় বিরোধী শক্তি, কিন্তু যত দিন যাচ্ছে চন্দন দ্বারা এখানে বসে যতই চিৎকার করছে চলে যাচ্ছে। দিল্লি থেকে একটা ফোন আসলে অধীর রঞ্জন চৌধুরী কালীঘাটের বাড়িতে চলে যাবে, কিছু করার নেই চন্দন দা, কিছু করার নেই। এর আগে প্রমাণ আছে দাদা, প্রমাণ আছে, অতীতটা দেখো, ইতিহাসটা দেখো, এগুলো বলো না। যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস করে হয়েছে 2011 তার সাথে যে আমরা গত নির্বাচনেও দেখেছি, যেখানে দাঁড়িয়ে আসছি অনুষ্ঠান শেষ করবো। চন্দন দা আসছি, অনুষ্ঠান আমাদের প্রায় শেষ হয়ে গিয়েছে। এই লড়াই কংগ্রেস এবং বিজেপির মাঝে যেখানে দাঁড়িয়ে, সেখানে এটা ঠিকই যে কোথাও কংগ্রেসকে এই রাজ্যেও
এই পরিস্থিতি সামলাতে হয়েছে। অধীর রঞ্জন চৌধুরীকেও একসময় কোথাও মানতে হয়েছে যে যখন এআইসিসির নির্দেশ এসেছিল কিছুদিন আগেই ভবানীপুর নির্বাচন উপনির্বাচনে, কিন্তু এরই পাশাপাশি এটাও ঠিকই যে বর্ষায় যে সম্পর্ক ছিল শীতে সেই সম্পর্ক নেই। আগামী দিনে সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে সেটা অন্য কথা, কিন্তু এরই পাশাপাশি আরও একটি নতুন বন্ধুত্বের গল্প যখন উঠে আসছে তখন এই রাজনীতি আগামী 2024-এর আগে কোথায় গিয়ে দাঁড়াবে তা দেখার জন্য আমরাও থাকবো, আপনারাও থাকবেন। তবে আপাতত এখানে শেষ করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা। আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য প্রথম থেকে।